সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানির স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বিদ্যুতের দাম কমানোর শুনানি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ, জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আমরা আশা করছি ডক্টর সেলিম মাহমুদ, চেয়ারম্যান বিইআরসি ট্রাইব্যুনাল, কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের, আরো $6 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইরানি সমুদ্র সৈকতে রোহিঙ্গা বাহিনীর নৌকা ডুবির ঘটনায় 14 দিনের লাশ উদ্ধার, জীবিত উদ্ধার 27 জন। 70 বছরের জাতীয় সীমারেখা পেরিয়ে বিশ্ব সভার আলোচনায় শেখ হাসিনা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত। দেশে প্রতি বছর অগ্নিকাণ্ডের 40% ঘটে শর্ট সার্কিট থেকে। অনিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থায় কারণ, বলছে ফায়ার সার্ভিস, সচেতনতার পরামর্শ। এবং দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত, নারী শক্তি জাগ্রত হবে বিশ্বাস ভক্তদের। একটা জিনিস ছিল যে গণশুনানি চলছে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য, যে কি কতটুকু পার্সেন্ট আপনারা এটার মধ্যে স্টেক হোল্ডার, সেই জায়গায় কি প্রেক্ষাপটে আজকে এরকম একটা জিনিস হলো যে বিদ্যুতের দাম কমানোর শুনানিটা হবে 5 অক্টোবর। কি প্রেক্ষাপটে এটা হলো? সাধারণত এই ধরনের জিনিসগুলো কিন্তু হয় না। আপনি জানেন যে বিদ্যুতের দাম পাইকারি এবং খুচরা দুই ভাগে বিভক্ত, এবং দুই ধাপে, মানে আলাদা আলাদা ভাবে দাম নির্ধারণ হয়। পাইকারি দাম বাড়লে তো অবভিয়াসলি খুচরার দাম বাড়বে। তো এ যাবৎকাল যে ঘটনা ঘটেছে, যে আমরা দেখা যাচ্ছে যে দাম কমানোর, দাম বৃদ্ধির প্রস্তাব সরকার যখন আনে তখন পিডিবি সরকারের প্রতিনিধি হিসেবে দাম বৃদ্ধির প্রস্তাব করে। তো প্রথমবারে আপনার যখন আসলো দাম বৃদ্ধির ব্যাপারে, আমরা যুক্তিতর্ক দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের যুক্তিতর্কের অনেক কিছুই রেকর্ড হয় না এবং তার রিফ্লেকশন রায় হচ্ছে না। তারপরে আমরা এক সময় আমরা লিখিত দিলাম যে বিদ্যুৎ উৎপাদন, যদি বিদ্যুতের দাম এবার বাড়ে তাহলে ভোক্তারা বিল দেবে না। এটা নিশ্চয় আপনি তখন দেখেছিলেন। প্রথম আলোয় সম্পাদকীয়তে লেখা হলো যে ক্যাবের জ্বালানি উপদেষ্টা গণশুনানিতে বলেছে এবার যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে ভোক্তারা বিদ্যুৎ বিল দেবে না। এটা উনি বললেও এটা দেশের সব মানুষের মনের কথা। তারপরে দেখা গেল যে সেবার আর দাম বাড়লো না এবং দাম বাড়ার ঘোষণাও হলো না, এবং তারপরে পরবর্তীতে আবার যথারীতি দাম বাড়ার আবার প্রস্তাব আসলো। তো সববারই দেখা যাচ্ছে যে যা প্রস্তাব আসে তার খানিকটা অংশ সরকার ভর্তুকি হিসেবে দেয়, বলে যে এটা সরকারের ভর্তুকি দেবে, বাদ বাকিটা ভোক্তা পর্যায়ে পাস্ত্র করে। তো গতবারে যখন দাম বাড়ানো হলো তখন আপনার অ্যারাউন্ড 5,000 কোটি টাকার তারা ঘাটতি দেখালো। আমরা বললাম যে তেলের দরপতন আমরা চাচ্ছি না, সমন্বয় কোনো ক্ষেত্রে, শুধু বিদ্যুতে যে তেল ব্যবহার করা যায় সেখানে তুমি দরপতন সমন্বয় করলে বিদ্যুতের দাম বাড়বে না এবং কমানো যাবে। এবং দেশে এখন বিদ্যুতের দাম কমানোর পরিস্থিতি বিরাজ করছে। এখন বিদ্যুতের দাম কমানোর শুনানি করা। তখন আমরা একটা দরখাস্ত, ঠিক কতটুকু কমাতে হবে সেটা বললাম না, ঠিক একটা দরখাস্ত দিলাম কমানোর শুনানি করা হোক। দেখা গেল যে সেবার প্রায় 7 থেকে 8 মাস, মানে 3 মাস পর মধ্যেই আপনার দাম বৃদ্ধি বা মানে দাম পরিবর্তনের আদেশ দিতে হবে, সেই আদেশটা দিতে অনেক দেরি করা হলো। তো তখন তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ক্রিয়া কাজ করছিল যে দরপতন সরকার যেহেতু সমন্বয় করলো না, তাহলে এখানে কিভাবে এটা দাম দেওয়া যায়। সরকারের সঙ্গে তারা বোঝাপড়া করলো। তারা বললো যে যে অবস্থা হয়েছে তাতে দাম বাড়ানোর মতো
কোনো যুক্তি নেই। তো তখন সরকার বললো যে টোকেন হলে দাম বাড়াতে হবে, মানে এজ এ দাম বাড়ানোটাই হচ্ছে আসল কথা, যদি না বাড়ানো গেলে বাড়ানো হবে, এই ছিল তখনকার সিগন্যাল। তো তখন তারা করলো কি, 4,300 কোটি টাকা সরকারের ভর্তুকি রেখে দিল, আমাদেরকে পাস্ত্র করলো ধরেন 728 কোটি টুটির মতো ট্রান্সফার করলো, এবং সেটা একেবারেই যৌক্তিক হলো না, 3% বাড়লো ভোক্তা পর্যায়ে। তো তারপরে দেখা গেল যে ডিজেল তেলের দাম সমন্বয় করলো 991 কোটি টাকা। সেই 991 কোটি টাকার কোনো সুবিধা আমরা পেলাম না, সব কথা তো আপনার এখানে বহুবার বলে গেছে। তখন মাঝে মাঝে প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার এই নিয়ে এরকম টিভি টক সাথে তিনিও আলোচক হিসেবে আসেন। আমি তাকে বললাম যে আপনাদেরকে বারবার বললাম যে আমাদের 700 এই কোটি টাকাটা আপনারা গাড়ি নিয়ে নিন, আর অলরেডি বিদ্যুতের দাম না বাড়ালে সরকার এই যে অপ্রিয় কাজ করতেছে বাড়ায় সুপ্রিয় হতে পারে, তো সেই কথাটা কেন আপনারা বুঝতে পারলেন না? তো তখন সেদিন সেলিম মাহমুদ ছিল সঙ্গে, সেলিম মাহমুদকে উনি খুব বলা যাবে বললেন তোমরা তো এইভাবে আমাদেরকে বোঝাওনি, ইত্যাদি ইত্যাদি। তাহলে দুটো প্রেক্ষাপট, একটা হচ্ছে সরকার তাহলে ঠিক মতো বুঝছেন, বোঝার জন্য তারা যারা আছেন সংশ্লিষ্ট তারা বুঝাতে পারছেন না, আর দ্বিতীয়ত কথা যে মানুষ যদি চায় তাহলে সেটা থেমে যায়। এই দুটো অভিজ্ঞতা আমার ছিল। এবারে দাম বাড়ানোর যখন প্রস্তাব আসলো তখন আমি দেখলাম তারপরে গতবারে তাদের আদেশ রিভিউ করার জন্য আবেদন করলাম, তারা আদেশ রিভিউ করলো না, কোনো রেসপন্সও করল। তখন হাইকোর্টে আমরা মামলা করলাম, সেই মামলাটা পেন্ডিং আছে। এর মধ্যে গ্যাসের মামলায় আমরা উইন করলাম, এর মধ্যে নাইকো মামলায় আমাদের বাই দিস টাইম নাইকো চুক্তি বাতিল হয়ে গেল। এইসব কনসিকুয়েন্স গুলো থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি এটা তো চ্যালেঞ্জ আমরা বৃদ্ধির করবই, এবং কিভাবে কমানো যায় আমরা, যেমন সরকার বলতেছে বৃদ্ধির প্রস্তাব, আমরাও কমানোর প্রস্তাব দেব। কমানোর প্রস্তাব দিয়ে আমরা তখন শুনানিতে গেলাম। 21 শুনানি যেদিন হলো তার আগের দিন আমরা এই প্রস্তাবটা সাবমিট করলাম আর কি। তারপরে শুনানি শুরুতেই আমরা বললাম যে আমাদের কমানোর প্রস্তাব আছে, সুতরাং এই প্রস্তাবে রায় দেওয়ার আগে শুনানির পরে ওইটা শুনানি করে সম্মিলিতভাবে 2 দরখাস্ত বিবেচনা করে যেন বিআরসি রায় দেয়। এইটা মোটামুটি ভাবে গণশুনানিতে সব প্রতিনিধিরাই, ব্যবসায়ী প্রতিনিধিরা ছিল, স্টেক হোল্ডারদের মধ্যে যেমন বিশেষ 2 দলের প্রতিনিধি ছিল, আরো যারা ছিল প্রত্যেকেই একই কথা বলেছে যে আমরা দাম বৃদ্ধি তো চাই না, দাম কমাতে চাই। সরকারও 2014 সাল থেকে দাম কমানো হবে সে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। তো সব মিলিয়ে পরিবেশটা এরকম হলো যে মানুষ দাম বৃদ্ধির কথা আর শুনতে চাচ্ছে না, বরঞ্চ দাম কমানোর ব্যাপারটা যখন আমরা প্রস্তাব দিয়ে ফেললাম, গণমাধ্যমে এটা দারুণভাবে প্রচার পেল, তখন এক ধরনের প্রেসার তৈরি হলো। এবং আমার সম্ভাবিত ধারণা যে সরকারের তরফ থেকেও হয়তোবা সবুজ সংকেত আছে, কারণ এসব ব্যাপারে সরকারের মতামত তো গুরুত্ব পাই। এই যে দাম বৃদ্ধির ব্যাপারটা, গতবারের দাম বৃদ্ধির ব্যাপারে বিআরসির মানে তার নীতিগত অবস্থান ছিল যে দাম বৃদ্ধি করা যৌক্তিক হবে না, যেহেতু জ্বালানির দর পতন সমন্বয় হলে রিয়েলি দাম কমানো যেত। সুতরাং সেই জায়গাটা দাম বৃদ্ধি করা তো একেবারেই অসঙ্গতিপূর্ণ। কিন্তু যেহেতু সরকার চায় দাম বৃদ্ধির ব্যাপারটি, তাই তারা বাস্তব করেছে, ব্যাপারটি কোনো রাগ ডাক নাই। এবারেও এই ব্যাপারটা যখন উঠছে তখন অন্তত একটা জিনিস কাজ করছে, এবং আমরা সেটা মোটামুটি ভাবে আভাসে ইঙ্গিতে বুঝিয়েছিলাম যে আলটিমেটলি এখানে যদি রিফিউজড হয় তা আমরা আদালতকে বলবো যে এটা শুনানি করার জন্য বলা হোক। তো সব মিলিয়ে কমিশন মোটামুটি ভাবে বুঝছে যে এই শুনানির প্রস্তাব উপেক্ষা করা অতীতের ধারাবাহিকতায় যদি করা হয় তাহলে এটা বড় বেশি অসঙ্গতিপূর্ণ হবে, এবং সেটা স্বাভাবিক হবে না এবং অন্যায় হবে, এবং সেই বিবেচনায় তারা এটা করেছে, এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। আন্দোলন তো করে যাচ্ছেন, বলেন। না, আসলে এই বিদ্যুতের দাম বৃদ্ধি তো আপনারা সবাই এটা জানেন ইতিমধ্যে যে 5 বছরে 7 বার বাড়ানো হয়েছে। এটা তো যে কথাগুলো আমরা মোদ্দা কথাগুলো বহুবার বলেছি এবং আবারও বলা দরকার যে বিদ্যুৎ এমন একটা মৌলিক পণ্য যেটার দাম বৃদ্ধি কেবল এটাতেই সীমাবদ্ধ থাকে, একটা মাল্টিপ্লায়ার কিংবা বহুগুণিত প্রভাব থাকে। বিদ্যুতের দাম হিসেবে আমরা দিই, তারপর প্রত্যেকটি পণ্যের দাম হিসেবে আবার দাম দিই। ফলে সামগ্রিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারটা সবসময় বিবেচনা করতে হয় যখন আর না বাড়িয়ে কোনো উপায় নেই, এরকম অবস্থাতেই বিদ্যুতের দাম বাড়ানোটা উচিত। কারণ অর্থনীতিতে মানে যখন এই যে মৌলিক উপাদানগুলোর দাম যখন
কম থাকবে, তার মানে হচ্ছে যে অর্থনীতিটা একটা ব্যয়বহুল অর্থনীতি না, সাশ্রয়ী অর্থনীতি, কিংবা এবং তার মধ্যে বিনিয়োগের সম্ভাবনাটা তখন বাড়ে। কাজেই আমরা যদি বিনিয়োগ চাই, আমরা প্রবৃদ্ধি চাইছি, কিন্তু প্রবৃদ্ধির হিসাব যেভাবে হচ্ছে তার সাথে বিনিয়োগের সামঞ্জস্য কিন্তু নেই। বিনিয়োগ বৃদ্ধির যদি মধ্য দিয়ে আমরা উন্নতি চাই, তাহলে কিন্তু এই যে অবকাঠামোর জায়গাগুলো, তার মধ্যে বিদ্যুৎ একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেইটা দাম কত সাশ্রয়ী রাখা যাচ্ছে এবং কতটা টেকসই করা যাচ্ছে, কতটা দীর্ঘমেয়াদে, সেই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন বিদ্যুতের যে নীতি নেওয়া হয়েছে, সেই নীতিতে আমরা বারবার বলছি যে এটাতে ভুল নীতি, দুর্নীতি এবং যে দিক দিয়ে পারা যাচ্ছে গোষ্ঠী স্বার্থকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, এবং তার ফলে পুরো জিনিসটা একটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে এইটা আসলে টেকসইও না। এটা নিয়ে আমরা বিপদে পড়বো, আমাদের যে বিদ্যুতের নিরাপত্তা কিংবা জ্বালানি, সামগ্রিকভাবে জ্বালানি নিরাপত্তা, সেটাও বিপদের মধ্যে পড়বে, এবং বিদ্যুতের দাম ক্রমাগত বাড়তে থাকবে এবং অর্থনীতি ব্যয়বহুল হয়ে যাবে, বিনিয়োগ মানে কমতির দিকে থাকবে। এই জায়গাটা আবারও আমাদের তোলা দরকার যে 5 বছরে 7 বার এটা কোনো স্বাস্থ্যের লক্ষণ না। এখন এটা কেন করা হচ্ছে? কারণ ভুল নীতির চাপ আমাদের উপর বাড়ছে। বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে অনেক বেশি দামে, যেখানে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব ছিল। সেই দিকগুলি বহুবার দেখানো হয়েছে। গত এই 7 বারই শুনানি হয়েছে, 7 বারই আমরা অংশ নিয়েছি, 7 বারের বেশি শুনানি আসলে হয়েছে, কারণ 2-1 বারের মধ্যে তারা বৃদ্ধি করতে পারেনি। ফলে প্রত্যেকবার শুনানিতে এই প্রশ্নগুলো তোলা হয়েছে এবং প্রফেসর শামসুল আলম তিনি ক্যাবের পক্ষ থেকে বিস্তারিতভাবে এগুলো তুলেছেন। আমরাও আমাদের পক্ষ থেকে সাধারণভাবে কথাগুলো বলার চেষ্টা করেছি, এবং এইবারও উনি যে প্রস্তাবনাটা দিয়েছেন সেগুলো আসলে সম্মিলিতভাবেই সকলের মতামতের ও কিছু প্রতিফলন আছে। যে এইখানে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে পাইকারি হারে 72 পয়সা, কিন্তু বাস্তবত দেখা যাচ্ছে যে দাম বৃদ্ধি যে সমস্ত খাতগুলোতে করা হয়েছে, যেমন আমরা গ্যাস উন্নয়ন তহবিলের মতো বিদ্যুৎ উন্নয়ন তহবিল একটা আলাদা করে টাকা দেই, সেটাকে রাজস্ব ধরা হয়েছে, ধরে বিদ্যুতের দাম বৃদ্ধি 26 পয়সা প্রস্তাব করে, এটা আসলে ওটা হিসেবের মধ্যে পড়বে না। ফলে এই 26 পয়সা বাদ। তারপরে ধরুন ভর্তুকি, এখন সরকার আবারও এখনো বলছে যে আমরা আমাকে 5,000 কোটি টাকা ভর্তুকি দিব, কিন্তু ভর্তুকিটা কোথায়? আমরা তো বারবার দেখছি প্রত্যেকটা কোম্পানি এসে বলছে যে সরকার ভর্তুকি আসলে দিচ্ছে না, যে টাকাটা তারা দিয়েছে সেটা লোন আকারে, সেই লোনের সুদ দেখাতে হচ্ছে। অথচ বিআরসি কিন্তু আদেশ দিয়েছিল যে এই টাকাটা ভর্তুকি হিসাবে দিতে হবে, এবং সেই ভর্তুকির আদেশটা, বিআরসির আদেশ মান্য করা হয়নি, এবং ভর্তুকিটা লোন আকারে এখন আছে, এবং সেটা সুদ হিসেবে 21 পয়সা আবার ধরা হয়েছে। এগুলো সবই শামসুল আলম ভাইয়ের হিসাব। এবং মেঘনাঘাটে একটা আছে, মানে যে আইপিপিটা আছে, সেখানে কিন্তু আপনার ডিজেল চালানো হচ্ছে। ফার্নেস অয়েলে আসলেই সেটার দাম 14 পয়সা কমে আসে। এটা নিয়ে অবশ্য মতবিরোধ সেখানে দেখা দিয়েছিল, বাট 9 পয়সা 14 পয়সা একটা হিসেব করা যাবে। এইভাবে ধরেন আরো বেশ কিছু জায়গা আছে, মানে 132 কেবিতে উদ্বৃত্ত আয় আছে, পাওয়ার ফ্যাক্টরের প্রশ্ন আছে, পাইকারি বিদ্যুতের দাম, গড় দাম যে হার, সেটার 5 পয়সা এখানে ঘাটতি আছে। সব মিলিয়ে কিন্তু 78 পয়সা দেখা যাচ্ছে যে এখানে সেভ করা সম্ভব। তার মানে 72 পয়সা যদি দাম বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে, তার চাইতেও বেশি পয়সা আসলে কমানো যায়। সেইরকম একটা অবস্থায়, এবং শুধু এটা না, আপনি যদি আরো হিসেব ধরেন যে যেভাবে এই মেঘনাঘাটে আমরা যদি গ্যাস ব্যবহার করতাম, তাহলে এখানে প্রায় 1300 কোটি টাকার উপরে আপনার সাশ্রয় হয়। যদি মানে আপনার যে গ্যাস ভিত্তিক যে কুইক রেন্টাল গুলো কিংবা রেন্টাল গুলো করা হয়েছে, যেগুলোকে শর্ট টার্ম কন্ট্রাক্ট বলবেন একটু পরেই আমাদের সেলিম মাহমুদ সাহেব, তো এইসব শর্ট টার্ম কন্ট্রাক্ট গুলো গ্যাস ভিত্তিক। আমরা সরকারি প্ল্যান্টে গ্যাস দিচ্ছি না, কিন্তু আমরা শর্ট টার্ম কন্ট্রাক্টর প্রাইভেট গুলোতে গ্যাস দিচ্ছি, এবং তার ফলে তাদের কাছ থেকে বেশি দামে কেনা হচ্ছে। অর্থাৎ সরকারি প্ল্যান্টে গ্যাস দিলে যে দামে বিদ্যুৎ কেনা হতো, তার চাইতে অনেক বেশি দামে আমরা প্রাইভেট প্ল্যান্ট থেকে কিনছি। তার ফলেও কিন্তু দামে বিদ্যুৎ উৎপাদন করছে, কিন্তু বিক্রি করার সময় সরকারকে বেশি টাকা দিচ্ছি। 1300 কোটি টাকা সেখান থেকে সাশ্রয় করা যেত। তারপর ধরুন সব জায়গায় এই ডিজেল ব্যবহার বন্ধ করে যদি আমরা ফার্নেস অয়েল ব্যবহার করি, এবং ফার্নেস অয়েলের দামটা বিশেষত সরকারি প্ল্যান্টগুলো যদি বর্তমান বাজার দর অনুযায়ী পায়, তারা বিপিসি থেকে 42 টাকা কিনছে, আসলে বাজার দর 27 টাকার, 22 থেকে 27 টাকা, সেই দামে যদি পায়, সেখানে প্রায় 2000 কোটি টাকার উপরে আপনার সাশ্রয়ী হয়। এবং এই শুধু এটা না, ধরেন আপনি ডিজেল ভিত্তিক কমিয়ে, অর্থাৎ বেশি দামের বিদ্যুৎ না তৈরি করে কম দামে যদি আপনি বিদ্যুতের দিকে মনোযোগ, ফার্নেস অয়েল এবং গ্যাস, এবং সেই জায়গা থেকে আমাদের যে সাশ্রয়গুলো হয়, এগুলো সমস্ত হিসেব করে দেখানো গেছে যে 6,500 কোটি টাকার মতো আসলে আমরা পাইকারি বিদ্যুতেই বেশি দাম দিয়ে কিনছি, এবং এই দামটা সমন্বয় করা সম্ভব, এগুলোকে কমিয়ে আনা সম্ভব। সেই দিক থেকে কিন্তু প্রস্তাবটা করা হয়েছে যে 1 টাকা 32 পয়সার মতো বিদ্যুতের দাম কমানো আসলে সম্ভব, এবং সেইটার প্রস্তাবনার ভিত্তিতে কিন্তু এখন
এই যুক্তি টিকবে কি টিকবে না তার উপর একটা শুনানির ব্যাপারে আসলে যুক্তিগুলো এতটাই শক্তিশালী যে কমিশন এই বিষয়ে এটা গ্রাহ্য না করে পারেননি যে এখানে আসলে এটার উপর একটা শুনানি হওয়া উচিত, এবং আজকে সেই সিদ্ধান্ত এসছে, এবং এটা আমাদের ভেতরে বাইরের লড়াইয়ের আমরা ফসল বলবো যে আমরা ওইখানে গিয়ে আমরা কথা তুলেছি, বাইরেও এখানে একটা প্রচন্ড মানুষের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, এবং আমরা যেটা বারবার সবসময় বলার চেষ্টা করেছি যে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে গরিব মানুষ, স্বল্প আয়ের মানুষ এবং যাদের ফিক্সড ইনকাম তাদের ভয়ানক একটা চাপের মধ্যে তাদের পড়তে হয়। তাদের বাড়ি ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, তাদের বাজার খরচ বাড়ে, সমস্ত জিনিসপত্র তাদের দাম বাড়ায়। আজকে দেখুন 4 বছর আগে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছিল 2013 সালে, এটা আজকে 17 সাল, এবং 5ম বছরের মধ্যে কিন্তু আইন অনুযায়ী মজুরি করতে হয়, কিন্তু এখন পর্যন্ত সেই সব জায়গাগুলো কিন্তু নেই, এবং সাধারণ মানুষের আয় বৃদ্ধির কোনো জায়গা নেই। সেইটা না থাকা সত্ত্বেও মানে মূল্য বৃদ্ধির হার কোন জায়গায় এসে ঠেকেছে, চালের দাম কোন জায়গায় এসে ঠেকেছে, এবং আপনি সাধারণভাবে যদি সমস্ত জিনিসপত্রের দাম ধরেন, তো এইটা এমন একটা দিকে যাচ্ছে যে মানুষের বেসিক মৌলিক জায়গাগুলো থেকে আসলে ব্যবসা করা হচ্ছে, কিন্তু সাধারণভাবে মৌলিক জায়গাগুলোকে বরং সাশ্রয়ী রেখে যে অন্যান্য সমস্ত ব্যবসার বৃদ্ধি কিংবা পণ্য উৎপাদন বৃদ্ধি, সেই অর্থনীতি, সেই স্বাস্থ্যকর অর্থনীতির দিকে আমরা যেতে পারছি না। ফলে উন্নতির যে কথা বলা হচ্ছে এইটা আসলে বাস্তবতা মানে বাস্তব ব্যবহারিক জায়গায় কিন্তু উন্নতির সেই কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমরা মনে করি যে সরকারের নীতিগত জায়গায় পরিবর্তন করানো দরকার, এবং এই যে মানে সাশ্রয়ী দিকগুলোর যে কথা বলা হচ্ছে যে এখানে আসলে বিদ্যুতের দাম কমানো সম্ভব, যেটা শামসুল আলম ভাই আরো টেকনিক্যালি পরিষ্কার করে বলতে পারবেন, সেই জায়গাটা আমার মনে হয় যে এখন গুরুত্বের সাথে নেওয়া দরকার, এবং সেটা জনগণের দিক থেকে আমাদের দাবি। আমাকে একটু বলেন এখন এখানে যে এই যে ফার্নেস অয়েল এরিয়াটা বেসরকারি পর্যায়ে যারা মানে বিদ্যুৎ উৎপাদন করছেন তাদেরকে এই নিজে ওপেন ইয়েতে কিনে নিচ্ছে, তারা সরাসরি তেলটা কিনছে একদম ওপেন মার্কেটে, দ্বিতীয়ভাবে তাদেরকে ওই শুল্ক বলেন, ভ্যাটেরিয়া বলেন, তাদের কোনো জিনিস দিতে হচ্ছে না। তাহলে পিডিবি কে কেন বিপিসি তেল ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে না? তারা সরাসরি বাজারের যে দামটা সেই দামে কিনতে পারছে না। সমস্যাটা কোথায় আসলে? সমস্যাটা তাই এটাও তো জোর হয়ে যাচ্ছে ওটার মধ্যে, যে এযাবৎ যে কথাগুলো আমরা বলে এসছি, আমিও বলেছি, জুনাইদ সাকি আজকে বললো, কিন্তু আমার গোটা জিনিসটার ভেতরে ঢুকে মনে হয়েছে যে আমরা বোধহয় কোনো একটা জায়গায় ভুল করছি। ভুলটা এরকম, এই বিশেষত চালের দাম বাড়ার পরে আমার সচেতনতাটা একটু অন্যমুখী হয়েছে। চালের দামটা আসলেই আর্টিফিশিয়ালি বাড়িয়ে না হলো, শেয়ার বাজার থেকে অতীতে প্রায় 20-25 হাজার টাকা কায়দা করে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে 5-7 বছর আবার যাই হোক এটা বেরিয়ে গেছে। এটা ছিল একটা পরিকল্পনা। চালের দাম বাড়িয়ে 5 টাকা সরকার ওর সঙ্গে বসে সরকার অসহায় ভাবে একজিট কমালে প্রতিক্রিয়ার্থে, কিন্তু মাঝখানে 10 টাকা বৃদ্ধি সাস্টেনেবল 5 টাকা নিচে 10 টাকা সাস্টেনেবল করে ফেলতো। ওই 10 টাকা সরকারের হিসেবে দেখা যাচ্ছে যে 30 থেকে 35 টাকার বেশি যে চালের দাম না, সেই চাল কিন্তু 50 টাকা দামে পৌঁছে গেল, এতখানি মার্জিন প্রফিট তারা নিয়ে গেল। আচ্ছা, একটু বলি, আমাদের সাথে যোগ দিয়েছেন এখন ডক্টর সেলিম মাহমুদ, চেয়ারম্যান বিআরসি ট্রাইব্যুনালের, আপনাকে স্বাগত জানাচ্ছি এ বিষয়ে। আচ্ছা, এখন আসেন বিদ্যুতের ব্যাপারে যে প্রশ্নটা আপনি করলেন এখন, যে ফার্নেস অয়েল যে দামে আমি ব্যক্তি খাতকে দিচ্ছি সেই দামে আমি কেন পিডিবিকে দেব না, এর কোনো কারণ আছে? কোনো কারণ, একটা কারণ আছে। বিআরসির সাবেক সদস্য আছেন, এখন তো ট্রাইব্যুনালের চেয়ারম্যান, উনি তো এখন আইন এই ডিসপিউটটা পারি সেটেল করা জুরিডিকশন, উনি আজকে আপনাদের সামনে বেলুকের কোনো যুক্তি আছে? এই যুক্তি কোন জায়গায় আমি পাইনি যে এর কোনো যুক্তি আছে, অন্য সব যুক্তি। তাহলে কেন হচ্ছে না? হচ্ছে না, ব্যবসায়ীরা এটা করাচ্ছে, এবং সেই জায়গায় সরকার অসহায়। বহু আলামত আমি পেয়েছি যে সরকার, যে আমার বুঝে আসে না যে একজন বিবেকবান মানুষ, তার হাতে ক্ষমতা আছে, সে এটার উপরে নিয়ন্ত্রণ করতে পারে না। মন্ত্রী নিজে বলে যে আমি চাই যে তার দরপতন সমন্বয় হোক, মন্ত্রী চাই যে গ্যাসের এই এসডি ভ্যাট, যেটা নিয়ে আমরা গোলমাল করলাম বা আমরা আদালতে গেলাম, এসডি ভ্যাট আইসি গ্যাস মুক্ত আইনে স্পষ্ট আছে, এবং এ ব্যাপারে হাইকোর্টের ভার্ডিক্টও আছে, আমাদের রায় দেওয়া আছে। সেইটা যুক্ত করে আমাদের কাছ থেকে পয়সা জোর করে নেওয়া হলো। অর্থ
মন্ত্রণালয় বলেন, এটা বলেন সেটা বলেন, অনেক ধরনের ব্যবসার স্তর আছে, এক এক স্তরের ব্যবসায়ের এক এক রকমের বেনিফিট। তো এই যে ফার্মেসি অয়েলের দামের যে ব্যাপারটা বললেন, এই দামটা যদি যখনই দেখেন দরপতনের অবস্থা ছিল না, তখন যদি দেখেন তো এই সমস্ত তেল উৎপাদনকারীরা তাদের প্ল্যান্ট ফ্যাক্টর 20%-এরও কম ব্যবহার করেছে। আজকে যেই তেলের দাম বেড়েছে, তাদের দরপতনের সমন্বয় বেড়েছে, তারা 60 থেকে 70%, ক্ষেত্র বিশেষে 70%, এভারেজ 50%-এর উপরে প্ল্যান্ট চালাচ্ছে, অথচ সরকারি খাতে সেটা 16%-এর বেশি না। সেখানে যেহেতু তেলের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, সুতরাং ওই বিদ্যুৎ সরকার কিনছে না, তার তেলের দাম কমায় দিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে গেছে, তার কাছে বেশি কম নেওয়া হচ্ছে। ক্যাপাসিটি ফ্যাক্টর যেটা, এটা গেল ক্যাপাসিটি ফ্যাক্টর। এবার আসেন ক্যাপাসিটি পেমেন্ট, যেটা আমরা বলেছিলাম যে ভয়াবহভাবে বেশি দিয়ে তার কাছ থেকে 3 বছর মেয়াদে 5 বছর মেয়াদে, তখন বলা হয়েছিল যে তারা 3 বছরের মধ্যে প্ল্যান্টের দাম তুলে নিচ্ছে, 5 বছরের মধ্যে প্ল্যান্টের দাম তুলে নিয়েছে। তার মানে তারা 5 বছরের মধ্যে প্ল্যান্টের দাম তুলে নিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা 60% উৎপাদন করে অ্যাভারেজ প্রোডাকশন কস্ট, নন ফুয়েল কস্ট কমে যাচ্ছে, ওইটা কম দেখায় বলছে যে আমরা তো বিদ্যুতের দাম অনেক কমিয়ে ফেলেছি। কিন্তু সরকারি খাতে যে ক্যাপাসিটি ব্যবহার করে আপনি বিদ্যুৎ উৎপাদন করে সেখানে নন ফুয়েল কস্ট পার ইউনিটে যা পড়তেছে, বেসরকারি খাতে, ব্যক্তি খাতে আপনি 50% থেকে 14% প্ল্যান ফ্যাক্টর ক্যালকুলেশন করে দেখেন, তার অজ্বালানি ব্যয় অর্থাৎ নন ফুয়েল কস্ট তার সেই আগের থেকে সামান্য একটু কম, অর্থাৎ এটার থেকে প্রায় 2 গুণ। এই যে মানে মানুষকে ধোঁকা দেওয়া, এই বিষয়টি কেউ বুঝছে না তা নয়। রাজা উলঙ্গ যাচ্ছে, কেউ দেখতেছে না, কিন্তু বাচ্চা ছেলে দেখতেছে যে রাজা তো উলঙ্গ। ব্যাপারটা সেরকম ঘটে গেছে। আমরা একটু জানি ডক্টর সেলিমান আমাদের যে এটা ছিল বিদ্যুতের যে একটা শুনানি হবে 5 তারিখে, যে এই প্রথমবারের মতো কিন্তু আমরা শুনতে পেলাম যে বিদ্যুতের দাম কমানোর একটা শুনানি একটা দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি আমাদের যে বক্তব্যটা ছিল যে ফার্নেস অয়েল যেটা আছে, বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো তারা তাদের মতো করে আমদানি করে নিচ্ছে একদম ওপেন মার্কেট থেকে, সেই জায়গায় তারা সবচেয়ে কম রেট থেকে নিয়ে আসছে। বিপিসির বোঝা, হ্যাঁ, লাভের অংশ ওখানে ঢুকিয়ে বিপিসি বেশি দামে পিডিবির কাছে এই ফার্নেস অয়েল বিক্রি করছে। কেন তাহলে এই পিডিবিকে কেন সক্ষমতা অর্জন করতে দেওয়া হচ্ছে না? এটার ব্যাপারে আপনাদের ইয়েটা কি? না, আমি স্পেসিফিক ইস্যুতে না গিয়ে ওভারঅল এটা নিয়ে আপনি বলে তারপর আপনি বলেন যে এটার জন্য এটা হয়েছে কি, আপনি আপনাকে বলি যে এই প্রাইসিং এর ক্ষেত্রে আপনার ইউটিলিটি গুলো তাদের মতো করে হিসাব নিকাশ করে এবং মেইন টার্গেটটাকে মানে এক এক জনের এক এক মোটিভেশন। ইউটিলিটি মোটিভেশন হচ্ছে তার রেভিনিউ রিকোয়ারমেন্ট, যে আমি এই বছর যদি আমার এই কোম্পানিকে চালাতে চাই, বেতন টেতন সবকিছু দিয়ে, তাহলে আমার এই রেভিনিউ দরকার। এখন ওই জায়গাটাতে পৃথিবীর একটা নিজস্ব হিসাব আছে। আর বিপিসির যে কথা বললেন, বিপিসির একটা আর্গুমেন্ট আছে, সেই বিতর্কে আমি গেলাম না। বিপিসির আর্গুমেন্টটা হচ্ছে যে আমি এত বছর সরকারি সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বেশি ছিল, তখন তো আমি লস করে একুমুলেটেড একটা লস আছে, সেটা তারা দেখেছে। এটা আমি এটার পক্ষে বিপক্ষে কিছু বলছি না। আজকের যে বিষয়টা, মানে রেগুলেটরি কমিশনের কাছে যে বিষয়টা এসছে, বিদ্যুতের ইউটিলিটি গুলো তারা ট্যারিফ বৃদ্ধির জন্য আবেদন করেছে। আমি ওই জায়গাটাতে বলি আর কি, যে এখানে ইউটিলিটি গুলো তার একটা ফাইন্যান্সিয়াল টার্মসে ভবিষ্যৎ চিন্তা করছে। আর আমাদের দেশে ইউটিলিটি গুলো হচ্ছে বেসিক্যালি মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন। দেখছেন যে প্রত্যেকটা ইউটিলিটির বোর্ডের চেয়ারম্যান কিন্তু আমাদের ব্যুরোক্রেটরা। তো মিনিস্ট্রি কিন্তু মূলত ইউটিলিটির পার্সপেক্টিভটাকেই তারা ফাইন্যান্সিয়াল টার্মসে দেখে। তবে রেগুলেটরি কমিশন যখন আসেন, রেগুলেটরি কমিশনও বেসিক্যালি কি করে, 4টা পক্ষের স্বার্থ সমন্বয় করার চেষ্টা করেন। প্রথমত যে ইউটিলিটি গুলো আবেদন করলো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কি আছে, মানে কতটুকু বৃদ্ধি না করলেই নয়। 2 নম্বর হচ্ছে যে কনজিউমার এফোর্ডেবিলিটি, যে প্রফেসর আলম এবং আমাদের বন্ধু জুনায়েদ সাকি যাদের রিপ্রেজেন্ট করছে সাধারণ মানুষ, তাদের এফোর্ডেবিলিটি কি আছে, এটা তাদের পারচেসিং ক্যাপাসিটি। 3 নম্বর হচ্ছে যে ট্যারিফ ঘোষণা করা হবে আর রিয়েল কস্ট অফ সাপ্লাই, দুটার মধ্যে ডিফারেন্সটা কে এটা বেয়ার করবে, ন্যাচারালি সরকারের সে ক্যাপাসিটি আছে কিনা। 4 নম্বর হচ্ছে যারা বিনিয়োগকারী, বেসরকারি, সরকারি, তাদেরও একটা স্বার্থ দেখতে হয় রেগুলেটরি কমিশনকে। তো রেগুলেটরি কমিশন আসলে তারও একটা ন্যারো অবস্থান আছে, যে
এট দ্য এন্ড অফ দ্য ডে সেগুলো ফাইন্যান্সিয়াল টার্মসে চিন্তা করে। তারপরের স্তরটা হচ্ছে আমাদের মতো পলিটিক্যাল, মানে আমাদের মতো ইকোনমিতে, সেখানে ইভেন এটা ওইসিডি ইকোনমি তো আছে যে প্রাইসিং এটা সবসময় একটা শক ফর দ্য ইকোনমি। সেখানে আমাদের যিনি রাষ্ট্রের সরকার প্রধান, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তারও কিন্তু একটা রোল আছে। যেমন তিনি দেখেন ওই বড় জায়গা থেকে দেখেন না, ফাইন্যান্সিয়াল টার্মসে দেখেন না, উনি প্রথমত ইকোনমিক টার্মসে দেখেন যে এই যে রেগুলেটরি কমিশনের কাজটা করতে যাচ্ছে এর ইকোনমিক বেনিফিটটা কি রাষ্ট্রের জন্য। তাহলে কেন মানে প্রধানমন্ত্রী বিষয়টা এই জন্য আসছে সরকারের, যে কারণ ওই জায়গাটাতে রেগুলেটরি কমিশন তার যে রিয়েল কস্ট অফ সাপ্লাই এবং যে ট্যারিফ ঘোষণা করবে, ডিফারেন্সটা যেহেতু মিনিমাইজ করার জন্য সাবসিডি প্রয়োজন হবে, সরকারের কাছে যেতে হয়, অফিসিয়ালি যেতে হয়। তো ওই জায়গাটাতে মানে প্রধানমন্ত্রীর দুটো বিষয় থাকে কনসিডারেশন। আমি দীর্ঘদিন এই নিয়ে কাজ করেছি, সেটা আমি একটা পলিটিক্যাল জায়গা থেকে বলছি। ইকোনমিক টার্মসে সেকেন্ডলি হচ্ছে আরো ব্যাপক করতে পলিটিক্যাল ইকোনমি পার্সপেক্টিভে। এবং একটু খেয়াল করেন যে এর আগে কিন্তু আমি এই জন্য কথাগুলো বলছি যে অনেকগুলো স্তর আছে। এই জন্য বলছি যে আমাদের যারা কনজিউমার আছে, সাধারণ মানুষ বা পলিটিক্যাল পার্টিস, আমি মনে করি যে এটা এখানে শেষ হয়ে যাচ্ছে না। অর্থাৎ ইন্টারভেনশনের অনেকগুলো ক্ষেত্র রয়ে গেছে এখনো। আমার কাছে মোটা দাগে মনে হয় যেটা ভালো দেশের ইকোনমির জন্য, সাধারণ ভোক্তার জন্য, সবার জন্য, ব্যবসায়ীদের জন্য, সেটাই শেষ পর্যন্ত হবে। কিন্তু ওনাদের যে অভিযোগটা হচ্ছে, ওনারা বারবার যেটা বলছে যে সেই পর্যায়ে আর ওনাদের কথাগুলোকে ইয়ে করা হচ্ছে না। না, এটা হচ্ছে কি আমাদের দেশে এই জিনিসটা একেবারে নতুন। এই যে পাবলিক পার্টিসিপেশন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আসলে দুই ধরনের। একটা হচ্ছে অ্যাপ্রুভাল বেসড ডিসিশন মেকিং, অনুমোদন ভিত্তিক, নথির মাধ্যমে সচিব মন্ত্রী অনুমোদন করে সিদ্ধান্ত হয়। বিপরীতে আরেকটা মডার্ন কনসেপ্ট, সেটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশন বেসড ডিসিশন মেকিং। অর্থাৎ রেগুলেটরি কমিশনের যে ডিসিশন মেকিং, কোন ব্যক্তি, চেয়ারম্যান বা মন্ত্রী, সচিব, কারো ইয়ে নেই। এখানে পাবলিক পার্টিসিপেশন, স্টেক হোল্ডাররা, ওনারা রিপ্রেজেন্ট করছে স্টেক হোল্ডারদেরকে, কনজিউমারদেরকে বা আর ব্যাপক হতে রাজনৈতিক দলকে, তারা এসে হিয়ারিং এ পার্টিসিপেট করে, গণশুনানিতে। সেখানে রেগুলেটরি কমিশন একটা জুডিশিয়াল রোল প্লে করে, যে সবার কথা আমি শুনলাম, এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা জাস্ট এন্ড ফেয়ার আমি সেটাই করব। তো এইটা, এই প্রসেসটা আমাদের দেশে একেবারে নতুন, এই সমস্ত মানে কোর্টের বাইরে। তো এইটা আমি মনে করি যে এটা সক্রিয় রাখা দরকার আছে। এবং এই জায়গাটাতে আমি প্রফেসর শামসুল আলমকে রিকোয়েস্ট করছি যে জিনিসটা আপনারাই, যে রেগুলেটরি কমিশনের যে টেকনিক্যাল টিম আছে, তাদেরকে অ্যাসার্ট করেন যে এই বিষয়গুলো দেখো। কারণ রেগুলেটরি কমিশনের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে কস্ট রেশনালাইজেশন। ইউটিলিটি করে যে কস্ট দিবে, প্রত্যেকটা কস্ট স্ক্রিনিং করবে, যে কস্ট দিবে সেটাই যে অ্যাকসেপ্ট করতে হবে না, সেই কস্টটা ঠিক আছে, এটা রিয়েল কস্ট, এটা চুরি নাই, এটা ওয়েদার এই কস্টটা কি দরকার ছিল, ওয়েদার এটা কি মানে টেরিফে এটা ইনক্লুড করার প্রয়োজন আছে, জাস্টিফিকেশন আছে নৈতিকতার দিক থেকে, এই বিষয়গুলো কিন্তু দেখে আমি মনে করি যে ওনাদের আরো বেশিভাবে অ্যাসার্ট করা উচিত। অ্যাসার্ট করলে তো তখন একটা চেক এন্ড ব্যালেন্স হবে, রেগুলেটরি কমিশনের পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। হ্যাঁ, সাকিব ভাই, যে উনি যেটা বললেন যে আপনাদের কথা, কিন্তু আমরা তখনই দেখেছি শুনানি শেষ হওয়ার পরে আপনারা বলছেন একরকম, হয়ে যাচ্ছে আর একরকম। অর্থাৎ আপনাদের নোট হয় কিনা, হ্যাঁ এটা ইয়াতে নেওয়া হয় কিনা, নোটিশে নেওয়া হয় কিনা বুঝতে পারি না, কিন্তু আপনারা এসে বলতে থাকেন যে আমরা এই প্রস্তাব দিয়েছিলাম, এই বলেছিলাম, এই জিনিসটা, কিন্তু শেষ পর্যন্ত এইটা এইভাবে গড় করে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় কি, যে এটা ঠিকই যে এইটা একটা নতুন প্রক্রিয়া, যে এর মধ্যে মানে এই যে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় রেগুলেটরি কমিশন আছে, বিশেষত বিদ্যুতের ক্ষেত্রে, এবং রেগুলেটরি কমিশন খুবই পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান, এবং তাদের মানে তাদের সাথে সরকারের সবসময় একটা মানে ক্ষমতারও একটা বিভাজন আছে। এই বাংলাদেশে তো এটা নতুন প্রতিষ্ঠান, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে আসলে দাঁড়ায়নি, ফলে সব প্রতিষ্ঠানের উপরই দেখা যায় যে মানে যারা যখন সরকারে থাকে তাদের প্রবল কর্তৃত্ব কাজ করে। এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি রেগুলেটরি কমিশনে আসলে যে সমস্ত কথাগুলো উঠছে, যদি যুক্তি তর্কের ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে যদি রেগুলেটরি কমিশন ডিসিশন নিতে যায়, তাহলে একরকম ডিসিশন হয়। আর যদি ওহি নাজিল হয় বা সরকারের দিক থেকে যদি চেপে আসে, তাহলে রেগুলেটরি কমিশন তখন সরকারের ইচ্ছার
প্রকাশ ঘটান। এরকম অনেকবার আমরা এটা দেখেছি যে রেগুলেটরি কমিশন যুক্তিতর্কে যা তৈরি হচ্ছে সেই জায়গায় আসলে থাকতে পারছেন না, তাদেরকে এক ধরনের নির্দেশ অনুসরণ করতে হচ্ছে। এবং অনেকগুলো জায়গায় রেগুলেটরি কমিশনের যে আইনি ক্ষমতা সেগুলোকে এক্সারসাইজই করতে দেওয়া হচ্ছে না। যেমন ধরুন তরল জ্বালানি, এই যে মানে কি বলে ডিজেল, ফার্নেস অয়েল কিংবা পেট্রোল, এগুলি যে আমদানি হচ্ছে, এগুলি যে আমদানি হোক আর আমাদের এখানে পাওয়া যাক, এগুলোর দাম কে ঠিক করবে? আইনি জায়গা থেকে এটাও কিন্তু আমাদের সাবমিশনের মধ্যে আনা হয়েছে। এটা আইনি এখতিয়ার হচ্ছে রেগুলেটরি কমিশনের, কিন্তু রেগুলেটরি কমিশনের মধ্যে এটার দাম ঠিক করে না, সেটা আপনারা ভালো করে জানেন। এই যে মন্ত্রণালয় এই যে বাইপাস করে তাকে খবরদারি করে এই জিনিসটাকে করেন, এটার মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠানকে তারা খুব বেশি পাতা দিতে চান না। এটা আছে, রাখতে হচ্ছে, একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না, এরকম একটা জায়গায় কিন্তু দৃষ্টিভঙ্গি। ফলে সেই জায়গা থেকে আমরাও পার্টিসিপেট করি এই কারণে যে এই প্রতিষ্ঠানটা নিজে নিজে থেকে দাঁড়াতে পারে না, এবং যেটা উনিও বললেন এই অ্যাসারশনের মধ্যে দিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড়ায়। তো সেই জায়গা থেকে এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠান হিসেবে অ্যাক্ট করতে আমরা ঠিক মতো দিই এবং সেখানে এক্সপার্টদের অংশগ্রহণটাকে আরো বৃদ্ধি করি, তাহলে নিশ্চিতভাবে এই ফাঁক ফোকরগুলো, যেটা প্রফেসর শামসুল আলম এককভাবে এই জিনিসগুলোতে করেন, আরো অনেকেরই অংশগ্রহণ এখানে আসলে নানান দিকটা বাড়া দরকার। ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভটা এখানে বারবার সামনে আসা দরকার। কেননা আমরা যে কথাটা বারবার বলছি যে এই যে অর্থনৈতিক, যেটা উনি বললেন যে হ্যাঁ অর্থনৈতিক পার্সপেক্টিভ আছে, কিন্তু ধরুন অর্থনৈতিক পার্সপেক্টিভ আসলে কি কাজ করছে? যদি আমরা বিনিয়োগ চাই তাহলে কিন্তু আমাদেরকে মানে যাকে বলে যে সাশ্রয়ী রাখতে হবে অবকাঠামোগত জায়গাগুলোতে। ব্যয়বহুল অর্থনীতি যদি আমরা তৈরি করি, যেখানে বিনিয়োগ করাটাই একটা খুবই মানে ব্যয়বহুল জায়গা, সেটা তো খুব মানে সেইখানে তো বিনিয়োগ বাড়বে না। তারপরে এই ধরনের এই 5 বছরে 7 বার বৃদ্ধি, কম্পিটিটিভনেসে কিন্তু বাংলাদেশ রপ্তানি খাতে ঝুঁকির মধ্যে পড়ছে আমাদের শিল্প কলকারখানাগুলো। ফলে সেই সমস্ত দিকগুলো চিন্তা করেন। অথচ অনেকগুলো জায়গায় করা যেত। 1000 ঘনফুট গ্যাসে 8000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেখানে বাংলাদেশে এখন যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেগুলো 4,500 মেগাওয়াটের বেশি না। এর কারণ হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান যেগুলো প্ল্যান্টগুলো আছে সেগুলো নবায়ন করা হয়নি, ওগুলোকে কম্বাইন্ড সাইকেল ঠিক মতো নিয়ে যেভাবে করা দরকার সেটা করা হয়নি। ফলে আমাদের কিন্তু জ্বালানিরও অপচয় হচ্ছে। এখন সেই জায়গাগুলো কিন্তু আমরা এই আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতা আসার পর থেকে আমাদের তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি থেকে পরিষ্কারভাবে তাদের স্বল্প মেয়াদী উদ্যোক্তার কথা বলা হয়েছিল যে প্রথমেই সমস্ত প্ল্যানগুলোকে নবায়ন করা হোক এবং সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে করা সম্ভব যদি এটাই প্রায়োরিটি হয়। কিন্তু প্রায়োরিটি তো করা হলো না এবং 9 বছর পরে এখনো আমরা যখন বলি যে আপনার নবায়নের খবর কি, বলি যে আমরা করছি ইন দি প্রসেস। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই ক্যাপটিভ পাওয়ার প্ল্যানগুলোর থেকে যে ধরনের দুর্নীতি, এই দুর্নীতিটা যদি কেউ নিয়ন্ত্রণ করা যেত তাহলে কোনোদিন এই কারেন্টের বিল বাড়ার কোনো প্রশ্নই হবে না। তাহলে এটা বাস্তবতে আমি জানি যে এই পাওয়ার প্ল্যান্টগুলোর কথা আমি কাজ করতে কিরকম দুর্নীতি সেটা বলেই শেষ করা যাবে না। এত কোনো দিনও কারেন্টের এত দাম বাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এগুলো হচ্ছে বড়, যেমন যেটা বললেন উনি আসলে যে দুর্নীতিটা, একটা হচ্ছে বড় আকারের দুর্নীতি বলে আমার কাছে মনে হয়, যেটা ধরেন এই যে 1000 ঘনফুটের গ্যাস 8000 করা যায়, কিন্তু এটা এক ধরনের দুর্নীতি আসলে বাস্তবত। আবার ধরুন যে এই আপনি ডিজেল ব্যবহার না করে ফার্নেস অয়েল ব্যবহার করতেন, ফার্নেস অয়েল ব্যবহার না করে গ্যাস ব্যবহার করতে পারেন, সেটা আপনি সবচেয়ে বেশি দামিটা করছেন এবং কাউকে বিশেষ সুবিধা দিতে চাইছেন, কিন্তু দুর্নীতি আসলে এই পুরো পলিসিগত লেভেলে অনেকগুলো দুর্নীতি হচ্ছে। আর একেবারে সাধারণ ভোক্তা লেভেলে প্রচুর দুর্নীতি, বিল নিয়ে দুর্নীতি, নানান ধরনের দুর্নীতি চলছে সেখানে আছে, সেগুলো এই বড় দুর্নীতির কাছে আসলে খুব কিছু না। তো সেই জায়গা থেকে ধরুন আমরা যেটা সবসময় দাবি করে আসছি যে বিদ্যুৎ এমন একটা মৌলিক পণ্য যেখানে পারচেজিং পাওয়ার প্যারিটির হিসেবটা করতেই হবে। আমি মানে ভারতে কত, আমেরিকায় কত, এই হিসেবটা আমি যখন বলবো যে ওদের চেয়ে আমাদের বিদ্যুতের দাম কম, কিন্তু ওদের চেয়ে আমাদের ক্রয় ক্ষমতাও কম, ফলে আমাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী আমাদের বিদ্যুতের দাম আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয় ক্ষমতা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুতের দাম যদি হিসেব করেন, বাংলাদেশের বিদ্যুতের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি, ইউরোপের অনেক দেশের চেয়ে বেশি, এমনকি ভারতের চেয়ে বেশি বটেই। কাজে এই জায়গাগুলোর বিবেচনাটা করে হচ্ছে না এবং সেটা যখন আমরা বার্কের কাছে এই প্রস্তাবগুলো হাজির করা হয়, বারে বারে একটা বিষয় দেখা যায় যে যুক্তিতর্ক ওখানে একরকম হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত একরকম হচ্ছে এবং সেটা যে আমলাতান্ত্রিক প্রভাব এখনো পর্যন্ত এবং সরকারি খবরদারি, এই জায়গাটা এই স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের হয়তো মুক্তি
মুক্ত করতে হবে। মানে উনি যে কথাটা বললেন যে হ্যাঁ আমরা মানছি এবং এটা নতুন আমাদের দেশের কনসেপ্ট, এই কনসেপ্টে কিন্তু এই ইয়াটাকে তৈরি করা হয়েছে বিআরসি। আমি দুজনকেই বলবো যে তারা যে কথাগুলো বলছেন, একটা মনুষ্য রোগীর কাছে অপাদেয় খাদ্যের কাহিনী শোনায় কোনো লাভ আছে? এই প্রশ্নটা আমাদের দুজনের কাছে আমার। যার কোন টেস্টই নেই, যে টেস্ট হারিয়ে ফেলেছে, যার সমস্ত খাদ্য বিস্বাদ লাগে, সবকিছুই তার ওষুধের মতো মনে হয়, তার কাছে আপনি পুষ্টিকর খাদ্য, সুস্বাদু উপাদেয় খাদ্যের কাহিনী বর্ণনা করে আপনি কোনো রিটার্ন পাবেন? ওনারা দুজন সেই কাজটা করেছেন। আজকে আমি কেন বলছি এই কথাটা, উনি যখন রেগুলেটরি কমিশনের সদস্য ছিলেন, আমি ওনার বলার আগে যে কাহিনীটা বললাম, সরকারের ঘাটতি ছিল 5,000 কোটি টাকা, তেলের সমন্বয় হয়নি, ওনারা ডিসিশন মোটামুটি ভাবে 2 সপ্তাহের মধ্যেই ওনারা সব তৈরি করে ফেলেছেন। 7-8 মাসের মধ্যে ওনারা এই অর্ডারটা দিতে পারেননি, কারণ মূল্য বৃদ্ধি করাটা যৌক্তিক ছিল না। এই কথাটা আজকে উনি আনুষ্ঠানিকভাবে স্বীকার করবেন না, কিন্তু আপনার সঙ্গে পার্সোনালি বললে এই কথাটা বলতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন যুক্তি দিয়েছেন যে 3 মাসে পারেনি, এই হয়েছে, তা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। এটা সম্পূর্ণ ফলস বক্তব্য। বক্তব্য হচ্ছে যে তারা সরকারের কাছে গ্রিন সিগন্যাল পাচ্ছে না, বা সরকারের দ্বিধান্বিত যে যৌক্তিক, আমি তো মূল্যহার সমন্বয় করিনি, এটাই তো সত্যি কথা। তো সমন্বয় করিনি, উনি যেটা বললেন যে আমার লস কম্পেনসেশন করছে, ঠিক আছে, লস কম্পেনসেশন করছেন, তাহলে আপনি বিদ্যুতের ক্ষেত্রে সেটা সমন্বয় না করে লসের অজুহাত দিয়ে এটা তো টেকে না। সেই সময় খানিকটা চক্ষু লজ্জা ছিল, অত অসুস্থ হয় নাই। তারপরে বলে যে টোকেন হলো, ওই যে আপনাকে তো বললাম না, অনুপস্থিতিতে বলেছে যে মন্ত্রীর সামনে যখন আমি এগুলো বুঝালাম, মন্ত্রী আমাকে ভর্ৎসনা করলেন যে তোমরা তো আমাকে বুঝাইতে পারোনি যে এই 750 কোটি, মানে 725 কোটি টাকা মাত্র এটা পাস থ্রু করে এটাতে তো কোনো লাভই হয়নি। এই যে ব্যাপারগুলো ঘটে গেছে। আজকে আমি যে কথাটা বলছি যে অসুস্থ রোগীর কাছে সব কাহিনী শোনায় লাভ নেই, উনি জাস্ট এন্ড ফেয়ারের কথাটা বলেছেন। জাস্ট এন্ড ফেয়ারের কথাটা কিছুটা জনা ইচ্ছাকে বলেছেন। আজকে রেগুলেটরি কমিশন কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার জাস্ট এবং ফেয়ার হতে হবে, অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে করতে হবে। তিনি যে তেলের দাম নির্ধারণ করার আইনি এখতিয়ার দিয়েছে, সেই তেলের নাম অন্যজন নির্ধারণ করে দিল, দিয়ে বলল যে এর উপরে এই দাম ধরে তুমি বিদ্যুতের দাম কত বলে দাও। এবং সে যদি তাই করে তাহলে তার কর্তৃত্ব সে নিজে হাতে খর্ব করলো। আরেকজন তো খর্ব করেই দিয়েছে, সে নিজের কর্তৃত্ব খর্ব করলো, নিজের আইন লঙ্ঘন করলো। সে কি তাই করবে? এইরকম একটা অবস্থায় এইরকম একটা আইনানুগ প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া হয়েছে। সেইটা ওই যে আমি বললাম যে দর্জি এমন একটা কাপড় তৈরি করে দিয়েছে যা পরে রাজাকে রাস্তায় হাঁটাচ্ছে, সবাই প্রশংসা করছে কাপড়ের, কিন্তু রাজা উলঙ্গ যাচ্ছে, শুধু বাচ্চা ছেলে বুঝেছে। ওনারা সেই সব দর্শক শ্রোতার ভূমিকায় আছে, রাজাকে সুসজ্জিত সুদৃশ্য পোশাকে সজ্জিত দেখছেন, কিন্তু রাজা উলঙ্গ। এই ঘটনা তাই বলছে, এটা ওনারা দেখতেছেন যে এটা একটা কত বড় জাতীয় বিপর্যয় দৃষ্টান্ত, একটা সভ্য জাতির নিদর্শন এটা হতে পারে না। এই কথাটা বলার সাহস তাদের নেই। উনি আইনের লোক, অত্যন্ত প্রজ্ঞা, বিচক্ষণ লোক, তার জানা শোনা জ্ঞানের প্রতি আমার কোন দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই যে তিনি মনুষ্য ব্যক্তি, কিন্তু তিনি আজকে সেটা বলতে পারছেন। এটা তার দুর্বলতা বলবো না, এটা সিস্টেমের সমস্যা যে তার মতো লোকের মধ্যে সত্যি কথাটা বলানো যাচ্ছে না। শেষ পর্যায়ে আছে, দেখি উনি সত্য কথা হলো বলুক। জি বলেন ডক্টর সালমান। যেটা আমি বলছি যে এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে প্রস্তাব যেটা আসছে, যেটা নিয়ে গণশুনানি হচ্ছে, এটা হচ্ছে কি আসলে বাস্তবতাটা বলি, এই সারা বিশ্বে এখন বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরের যে ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট এগুলো নিয়মিত হচ্ছে। আমরা আমাদের কথাটা খেয়াল করেন, আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। আমাদের ধরেন 90s পর্যন্ত কমান্ড এন্ড কন্ট্রোল ইকোনমিতে ছিলাম। মিড 90s-এ আমরা এই বিদ্যুৎ সেক্টরে প্রাইভেট পার্টিসিপেশন শুরু করলাম। এখন আমরা মার্কেট ইকোনমিতে চলে গেছি, কমান্ড এন্ড কন্ট্রোল ইকোনমিতে। এখন যে জিনিসটা হচ্ছে যে আপনার যে পিডিবির যে এবার প্রস্তাব, তার যে মূল বক্তব্য, সে বলতে চাচ্ছে তার যে টোটাল ফুয়েল মিক্স, সেখানে লিকুইড ফুয়েলের পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে গেছে। প্রাইভেট সেক্টর থেকে বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ বেড়ে গেছে
তারপর আরেকটা খুবই সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে খেয়াল করেন এই সরকার যখন ক্ষমতা আসে 2009 সালে 2008 পর্যন্ত মোট জনসংখ্যার 47% মানুষ বিদ্যুতের তার অ্যাক্সেস ছিল, সেটা এখন 80% চলে গেছে। এই যে এক্সপানশন, যেটা উন্নয়ন যেটা হয়েছে, এটা মূলত পল্লী বিদ্যুৎ অঞ্চলে হয়েছে। তো এদের বক্তব্য হচ্ছে এই যে আরবির কাছে যে সে বাল্ক বিদ্যুৎ বিক্রি করে, সেটা কিন্তু একটা ডিসকাউন্টেড রেটে, সাবসিডাইজ রেটে। সুতরাং ওখানে যখন সেল এবং কনজাম্পশন অনেক বেশি বেড়ে গেছে, পৃথিবীর লস বেড়ে গেছে, তার ব্যয় বেড়ে গেছে। এটা একটা জাস্টিফিকেশন। আরেকটা হচ্ছে যে তার গতবার কিন্তু 4,300 কোটি টাকা সাবসিডি ধরা হয়েছিল, এবার তার প্রস্তাবে সাবসিডি নাই। সেজন্য কিন্তু তার এই যে এগুলো তার জাস্টিফিকেশন। কিন্তু আমি মোটা দাগে বলছি যে আসলে এইটাকে আমি আমাদের যে এখন লিগ্যাল মেকানিজম বার্কের যে প্রাইস ফিক্সেশনের, আমি মনে করি আমাদের রাজনৈতিক বাস্তবতায় এটা এখন ফল্টি একটা মেকানিজম। ইন্ডিয়াতে প্রতিটা স্টেটে এখন মান্থলি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তার যে ভেরিয়েবল কস্ট গুলো সেগুলো কোনো মাসে 1 পয়সা, কোনো মাসে বৃদ্ধি হচ্ছে না, কোনো মাসে 0 পয়সা, কোনো মাসে 2 পয়সা, এইভাবে। এতে করে ওটা তো সহনীয় না, এটা সহনীয় এবং এটাতে অর্থনীতিতে বা মানে কোনো জায়গায় একটা ব্যাপার পড়ছে না। কারণ প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে একটা প্রাইস শক, ইটস এ শক ফর দি ইকোনমি। তো ওই জায়গায় আমি মনে করি, এবং ওইটারও একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, যে মেকানিজম আছে, মূল আইন কিন্তু একই রকম আমাদের এবং ইন্ডিয়ার, কিন্তু ওরা রেগুলেশনের মাধ্যমে প্রত্যেকটা স্টেটে। তো আমি মনে করি যে আমাদের এখন সময় আসছে এটাকে খুব ট্রান্সপারেন্টলি সায়েন্টিফিক ভাবে এটাকে, কারণ এটা একটা শক, 2 বছর পরে আসলেও কিন্তু এটা শক। তো এই জিনিসটা আমি মনে করি, আমি একটা জিনিস বলছি যে আমার বিশ্বাস যে রেগুলেটরি কমিশন এমন একটা ট্যারিফ ঘোষণা করবে যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল, এবং আমি মনে করি যে এটা শেষ পর্যন্ত ডেফিনেটলি, কারণ এখন আমি মনে করি যে মানুষ অনেক বেশি সচেতন। তো এই অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই ভোক্তাদের পক্ষে থাকবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে যে আমাদের কম্পিটিটিভনেস, আমি ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল সেক্টরের কথা বলছি, সেটা অক্ষুণ্ণ থাকবে, রাজনৈতিক দলগুলো সচেতন থাকবে, এবং জনগণ আমি মনে করি যে এটাকে অ্যাকসেপ্ট করবে, যদি আমার ধারণা রেগুলেটরি কমিশন এটা সাকসেসফুলি করতে পারবে। তারপরে এটা একটা সারা বিশ্বে একটা আনপপুলার কাজ। অনেকগুলো আমি যে 4টা এলিমেন্টের কথা বললাম, 4টা এলিমেন্টের স্বার্থকে সমন্বয় করে কিন্তু কাজটা করতে হয়, এটা অত্যন্ত কঠিন কাজ এবং খুব আনপপুলার কাজ। তবে আমি মনে করি সে তারপরে একটা কথা আছে, সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি রেগুলেটরি কমিশন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, সেখানে রেকটিফিকেশন একটা সুযোগ আছে। আমাদের সময় শেষ হয়ে গেছে। এক লাইনে শুধু একটু জাস্ট একটা লাইনে বলি যে আমরা কিন্তু বিদ্যুৎ উন্নয়ন তহবিল দিচ্ছি, তারপর সরকার জ্বালানি খাতে মানে তার বরাদ্দ বাজেট থেকে করছে। তো এক্সপ্যানশনের খালি মানে এক্সপ্যানশনটাকে মানে ওইসব খাত থেকে আমরা একবার টাকা দিচ্ছি, আবার এক্সপ্যানশনের কথা বলে পুরো কস্টটাকে আবার দামের সাথে ইয়ে করে ফেলা হচ্ছে। মানে নানান দিক থেকে মনে হচ্ছে কেবল জনগণের পকেট হাতিয়ে নেওয়া যেন একটা প্রতিযোগিতা, সেটা অর্থনীতির জন্য কিন্তু একেবারেই বিপজ্জনক একটা জায়গা, সেটা আমাদের বিবেচনা করা দরকার। এবং এইবারের যুক্তি আসলে নাই, ইতিমধ্যে এত বাড়িয়ে ফেলা হয়েছে, এত টাকা ইতিমধ্যে বেশি নেওয়া হচ্ছে, তাতে দাম বাড়ানোর যুক্তি, দাম কমানোর যুক্তিটা এখন খুবই প্রতিষ্ঠিত, ফলে দাম কমবে বলে আমরা আশা করি। তা আপনাদের দেখা যাক ওনারা কি করেন। ধন্যবাদ আপনাদেরকে স্টুডিও আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।